আমি ঋতব্রত ভট্টাচার্য, আপনারা দেখছেন রণক্ষেত্র। H1B এই ভিসাটা খুব আপনারা জানেন জনপ্রিয়, এবং জনপ্রিয় আমাদের মধ্যে, কারণ এই ভিসাতেই সবচেয়ে বেশি ইন্ডিয়ান প্রফেশনালসরা অর্থাৎ ভারতীয় যারা পেশাদার তারা পেশাগত কারণে এই ভিসাতেই মার্কিন যুক্তরাষ্ট্রে যান। মস্তিষ্ককে, মেধাকে যদি আপনি প্রতিনিয়ত শানিত না করেন তাহলে সে মেধাও মরচে পড়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিক গ্রোথ অর্থাৎ তাদের অর্থনৈতিক যে গ্রোথ হচ্ছে, যে এগিয়ে যাওয়া বৃদ্ধি হচ্ছে, সেটাকে রোধ করবে। অর্থাৎ আখেরে ক্ষতি হবে ডোনাল্ড ট্রাম্পের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি। সেদিন আর বেশি দিন বাকি নেই যে প্রত্যাহার হবে, কম হবে ভিসা। মার্কিন যুক্তরাষ্ট্র কি তাহলে ভিসাকে কড়া করে দিয়ে যেসব ভারতীয় যারা বিভিন্নভাবে, সেটা প্রাযুক্তিক বা টেকনোক্র্যাট হিসেবে হোক বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে পেশাদার জগতে মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করে কর্মরত, তাহলে কি তাদের একটা বিরাট অংশের জীবনের উন্নতির পথ বন্ধ করে দিচ্ছে? এবং এই ভিসা কড়াকড়ির মধ্য দিয়ে কোথাও কি ভারতবর্ষ একটা বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছে? বা কোথাও মার্কিন যুক্তরাষ্ট্রে এর যে প্রভাব পড়বে, সেই প্রভাব আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্দরমহলে, অর্থনীতির অন্দরমহলে গভীর ক্ষত সৃষ্টি করবে? এ নিয়েই আজকে আমাদের এই এপিসোড। আমি খুব সহজ ভাষায় আপনাদের দু তিনটে কথা বলে রাখি। তার কারণ দেখুন, আমরা ভারতীয়, মূলত মধ্যবিত্ত ভারতীয়, তারা কি চায়? তাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে জীবনে উন্নতি করুক। এবং আমরা জানি যে গোটা বিশ্ব জুড়ে মেধার ক্ষেত্রে এবং পরিশ্রমের জন্য ভারতীয়রা এবং ভারতীয় মেধা গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। একটা বিরাট অংশের ভারতীয় মেধা তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে গোটা পৃথিবীর বিভিন্ন বহুজাতিক সংস্থা এবং বিভিন্ন মার্কিন সংস্থা রয়েছে যেখানে তারা মেধাকে উচ্চ দামে ক্রয় করে। আর সেই পথটাই আমরা নিই, অর্থাৎ আমরা আমাদের মেধাকে বিক্রি করে বা মেধাকে ব্যবহার করে, অথবা আমরা আমাদের মেধাকে আরও শানিত করতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাই। আপনারা সবাই জানেন যে ব্রেন ড্রেন বলে একটা কথা আছে, আমাদের নাকি মেধা ড্রেনে পড়ে, নর্দমায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, একদিক থেকে তো এটা সত্যি, আমাদের মেধা আমাদের দেশের বদলে অন্য দেশের ক্ষেত্রে কাজে লাগছে, এটা ঠিক। কিন্তু আবার এটাও ঠিক যে অর্থনৈতিক যে পরিবেশ থাকা দরকার, শিক্ষাগত এবং কাজের সুবিধার যে পরিবেশ থাকা দরকার, সেই রকম পরিবেশ নেই। আমি এরকম অনেককে চিনি যারা আমার সহপাঠী বা আমার নিজের খুব কাছের মানুষ, তারা ভারতবর্ষে ফিরতেই পারে না। ধরুন কেউ বৈজ্ঞানিক হিসেবে তিনি নানান কাজকর্ম করছেন, তার জন্যে তো তার একটা ল্যাবরেটরির দরকার, এবং প্রতিনিয়ত গবেষণা করার জন্য যে রসদ দরকার, সেটা আমাদের দেশের বহু অংশেই পাওয়া যায় না। সুতরাং তারা কেউ জার্মানিতে, কেউ ফ্রান্সে, কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। তাতে কি সত্যি দেশের খুব ক্ষতি হচ্ছে? বোধহয় নয়। কারণ মস্তিষ্ককে, মেধাকে যদি আপনি প্রতিনিয়ত শানিত না করেন, তাহলে সে মেধাও মরচে পড়ে যায়, ভোতা হয়ে যায়। আবার দেখুন, এরকম অনেক ক্ষেত্রে, সেটা এআই এর ক্ষেত্রে হোক, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হোক, বা সেটা কোডিংয়ের ক্ষেত্রে হোক, বা সেটা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হোক, অনেক হাই এন্ড কাজের জন্য শুধুমাত্র কিন্তু মেধা নয়, তার সঙ্গে পরিবেশ এবং কাজ করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি দরকার হয় এবং বিভিন্ন সুযোগ সুবিধাও দরকার হয়। সেটাও আমাদের দেশে অনেকে পান না। সুতরাং তারা বাইরে গিয়ে কাজ করে, আর এতে আমাদের আখেরে তো লাভ হয়। লাভ এই কারণে হয়, কারণ বিদেশ থেকে অর্থ যদি, অর্থাৎ ফরেন মানি, অর্থাৎ সেটা US ডলার হতে পারে, ইউরো হতে পারে, সেটা যদি এই দেশের মানুষের কাছে এসে পৌঁছায়, তাতে সার্বিকভাবে আমাদের তো ক্ষতি নেই, বরং লাভের অঙ্কটাই বেশি। তবে হ্যাঁ, পুরোপুরি যদি কোনো মেধা
অন্য দেশের নাগরিকত্ব নিয়ে চলে যায় এবং দেশের সঙ্গে সমস্ত ধরনের সংস্রব সম্পর্ক ত্যাগ করে, তাহলে সেটা ক্ষতি হয়, কিন্তু সেটা অন্য বিষয়। আমার ইচ্ছে আছে রণক্ষেত্রে এই বিষয়ে একটা বিশেষ এপিসোড করা। আমি ফিরে আসবো আজকের এপিসোডে। এত চারিদিকে কথা চলছে, আসলে বিষয়টা কি হয়েছে? ভারতবর্ষের কি তাহলে ক্ষতি হলো? ভারতের মেধার কি ক্ষতি হলো, নাকি উল্টোটা? আজকে এই নিয়ে বিশদে আলোচনা করব। আমি ঋতব্রত ভট্টাচার্য, আপনারা দেখছেন রণক্ষেত্র। রণক্ষেত্রে আজকে H1B ভিসা ফি নিয়ে আলোচনা করব এবং ইম্প্যাক্ট ইউএস ইকোনমি মোর দ্যান ইন্ডিয়া। অনেকে বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আমাদের থেকে অনেক বেশি প্রভাব পড়তে চলেছে। সত্যি কি তাই? এই নিয়ে আজকে আলোচনা। প্রথমেই আপনাদের জানাই যে দ্য হিন্দু, আপনারা জানেন অত্যন্ত নামী একটি সংবাদপত্র, কি লিখছে? ট্রাম্পস H1B ফি হাইক, টাইপস অফ ইউএস ওয়ার্ক ভিসাস ফর ইন্ডিয়া। দেখুন, যারা ওয়ার্ক ভিসা চায়, ধরুন আপনি ইউনাইটেড স্টেটসে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি কাজ করবেন, এই কাজ করার জন্য আপনার তো ভিসা দরকার, এবং সেই ভিসাটা এমন একটা ভিসা হবে যে ভিসায় আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে উপার্জন করতে পারবেন। আপনি জেনে রাখবেন ভিসার মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে সমস্ত দেশে। ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক ভিসা যদি না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না বিভিন্ন দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র তো তাই। দেখুন, সেখানে পর্যটকদের জন্য ভিসা রয়েছে, সেখানে মেডিকেল ভিসা রয়েছে, সেখানে পড়তে যাওয়ার জন্য ভিসা রয়েছে, সেখানে এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসা রয়েছে, কিন্তু আসলে কড়াকড়ি হয়েছে ওয়ার্ক ভিসাতে। আর এই ওয়ার্ক ভিসাতে অর্থাৎ ইউএস ওয়ার্ক ভিসা যেটা ভারতীয়দের জন্য কড়াকড়ি হয়েছে, তাই নিয়েই বিভিন্ন জায়গায় গেল রব উঠে গেছে। কিন্তু সত্যি কি হয়েছে তাহলে? Among the various employment visa categories such as H1B, L, O and P, the H1B remains most sought after by Indian professionals. অর্থাৎ H1, দেখুন H1B এই ভিসাটা খুব আপনারা জানেন জনপ্রিয়, এবং জনপ্রিয় আমাদের মধ্যে, কারণ এই ভিসাতেই সবচেয়ে বেশি ইন্ডিয়ান প্রফেশনালসরা অর্থাৎ ভারতীয় যারা পেশাদার, তারা পেশাগত কারণে এই ভিসাতেই মার্কিন যুক্তরাষ্ট্রে যান। এছাড়াও আছে এল, ও, পি, বিভিন্ন ধরনের ক্যাটাগরি। কিন্তু উচ্চ মেধা সম্পন্ন যারা পেশাদার জগতে কাজ করতে চান, মেধাকে ব্যবহার করেন, বিশেষ কোনো ফিল্ডে যাদের এক্সপার্টাইজ অর্থাৎ তাদের একটা বিশেষ জ্ঞান রয়েছে, তারা কিন্তু H1B এই ভিসাতে যান। The US government recent decision to introduce a one-time $1 lakh for new H1B visa application has stirred uncertainty among Indians trying to seek employment in the United States, as well as thousands of Indian nationals currently working there. দেখুন, আপনারা জানেন হাজার হাজার ভারতীয়রা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছে। দেখুন, এটা বলতে আমার মুখে খারাপ লাগছে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোতে আপনারা দেখবেন, আমি বিশেষ কোনো দেশের নাম করছি না, প্রতিবেশী দেশগুলোতে, আমাদের আশেপাশের দেশগুলোতে, সেখানে যারা বিভিন্ন জায়গায় কাজ করেন বিদেশে, মূলত কিসে কাজ করেন? কায়িক পরিশ্রমের কাজ করেন। দেখুন, আমি কায়িক পরিশ্রমকে কিন্তু ছোট করছি না, অর্থাৎ যিনি বিমানবন্দরে মুছছেন তিনিও ছোট কাজ করছেন না, তিনি কাজ করেই খাচ্ছেন। আবার যারা বিভিন্ন জায়গায় গাড়ি মোছারও কাজ করে বা বিভিন্ন জায়গায় ছোটোখাটো কাজ করে যেখানে কায়িক শ্রম রয়েছে, আমি এগুলোকে ছোট করছি না, কিন্তু ভারতবর্ষে মূলত আমাদের যারাদের পেশাদারি দক্ষতা আছে প্রযুক্তিক দিক থেকে, এবং আপনাকে মানতেই হবে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, আশেপাশের যতগুলো দেশ রয়েছে, আমাদের III অর্থাৎ ইনস্টিটিউট, এমন সব ইনস্টিটিউট আছে যেগুলো এক্সেলেন্সের পর্যায়ে পৌঁছেছে। আমাদের IIT আছে, আমাদের IIM আছে, আমাদের আরও মানে এক্সেলেন্স, মানে এডুকেশনে এক্সেলেন্স পাওয়া, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক মানের গবেষণা হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, কলার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সেই মানের ইনস্টিটিউট আছে। এবং ভারতীয়দের মধ্যে, বিশেষ করে ভারতীয় মধ্যবিত্তরা, তারা পড়াশোনা ছোটোবেলা থেকে প্রত্যেক বাড়িতে ছেলে মেয়েকে পড়াশোনার উপর চাপ সৃষ্টি করা হয়। কেন করা হয় আমি সেটা ঠিক বা ভুল বলছি না, তারা যাতে জীবনে দাঁড়াতে পারে।
এবং ভারতীয়দের মধ্যে আপনারা দেখবেন এই পড়াশোনার প্রতি ঝোঁকটা বেশি এবং বিদেশে তারা পড়াশোনা করে বিশেষ জ্ঞানের অধিকারী হয়ে তারা কাজ করতে যান। অর্থাৎ আমাদের আশেপাশের দেশগুলোতে কিন্তু অতটা প্রভাব পড়বেই না, আমাদের পড়বে। তার কারণ এই H1B এই ভিসা নিয়ে আমরা কায়িক শ্রমিক তো করতে যাই না, আমরা টেকনোক্র্যাট হিসেবে যাই, প্রাযুক্তিক কাজকর্মের জন্য যাই, আমরা বৈজ্ঞানিক বা বিজ্ঞানী হিসেবে আমরা যাই, আমরা সেখানে ল্যাবরেটরিতে কাজ করি বা এআই নিয়ে কাজ করি বা বিভিন্ন টুল নিয়ে কাজ করি যেগুলোর প্রতি আমাদের অগাধ জ্ঞান রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরাই বাইরে যান। সুতরাং এই ভিসাটা মূলত যারা মেধা আছে তারা এই ভিসাতে যান। এই ভিসা কত বাড়িয়ে দেওয়া হয়েছে? অনেক অংশে বাড়িয়ে দেওয়া হয়েছে। $1,00,000 ভাবতে পারছেন বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে কোথাও একটা চাপ সৃষ্টি করা হয়েছে যাতে ভারতীয় মেধা তারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে না যেতে পারে। কিন্তু এটায় আমাদের মধ্যে একটা আনসার্টেনিটি অর্থাৎ অস্থিরতার সৃষ্টি হয়েছে। তার কারণ আমাদের মেধাবী ছেলেমেয়েরা, তাহলে কি তাদের একটা পথ বন্ধ হয়ে গেল? আবার আমরা জানি হাজারে হাজারে ভারতীয় ছেলেমেয়েরা তারা কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের কি হবে? সুতরাং সব মিলিয়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আলোড়িত হয়েছে সমাজ, বিশেষ করে মধ্যবিত্ত সমাজ, যারা পড়াশোনা করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজে বা আপনারা ধরে রাখুন বিশেষ জ্ঞানের অধিকারী হয়েছে, প্রযুক্তি বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি হয়েছে। Despite assurance from White House that the fee applies exclusively to new applicants, the announcement has left many among Indian professionals confused who represent a significant majority of H1B visa workplace. দেখুন, হোয়াইট হাউসের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে নতুন যারা অ্যাপ্লাই করবে অর্থাৎ আবেদনকারী অ্যাপ্লিকান্টস, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যাদের কাছে আছে H1B ভিসা তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। তা সত্ত্বেও কিন্তু প্রচুর প্রশ্ন তৈরি হয়েছে। দেখুন, এরকম তো হয়েছে, কোনো একটি ছেলে সে এই মুহূর্তে ভিসাতে কাজ করছে, তার স্ত্রী যাবেন ওই ভিসাতে, তিনিও একই রকমভাবে হয়তো কোথাও কাজ করবেন। এখন স্বামী অর্থাৎ যিনি হাজব্যান্ড তিনি পৌঁছে গেছেন, স্ত্রী আটকে গেছেন। তার কারণ এই ধরনের ভিসায় দেওয়া বা যে অর্থ, সেই অর্থ অনেক কোম্পানি দিতে চাইবে না এবং ইন্ডিভিজুয়াল অর্থাৎ কারোর এক ব্যক্তিরও এই সময় এত লক্ষ টাকা দিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং একটা আলোড়ন তো পড়বেই। Indians who want to work in the United States must have an approved work visa to enter the country among the various employment visa categories such as H1B, L, O and P, and H1B remains the most sought after Indian professionals. It allows for work in specialty occupations and requires a higher education degree. দেখুন, আমি আপনাদের আগেও বলেছি যে আমরা ধরুন উচ্চতর গবেষণার জন্যে, আরও পড়ার জন্যে, বিশেষ জ্ঞানের জন্যে, পিএইচডির জন্যে বা কোনো ক্ষেত্রে আমরা জানি যে যদি আমাদের বিদেশে পড়তে হয়, বিদেশের ল্যাবরেটরিতে কাজ করতে হয় অথবা চাকরি করতে হয়, আমাদের এই ভিসাটা দরকার। এবং ভারতীয় উচ্চ মধ্যবিত্ত, ভারতীয় নিম্ন মধ্যবিত্ত যাদের মেধা আছে তাদের কিন্তু অপূরণীয় ক্ষতি হয়ে গেল অনেকে মনে করছেন। তার কারণ তাদের কাছে গোটা দুনিয়ার বিশ্বের দরবারে প্রবেশ করার পথ বন্ধ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে কেন মার্কিন যুক্তরাষ্ট্র? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য অনেক দেশ থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে। প্রথমত আমি একটা কথা বলবো, পৃথিবীর ওল্ডেস্ট ডেমোক্রেসি মার্কিন যুক্তরাষ্ট্রে যাই হোক না কেন, পৃথিবীর প্রাচীনতম ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুবিধা রয়েছে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, কলা এবং নন্দন তত্ত্ব সহ পৃথিবীর যাবতীয় বিষয় আপনি সেখানে পড়াশোনা করতে পারেন। দেখুন, পৃথিবীর এরকম অনেক জায়গা আছে যেখানে আপনাকে পড়তেই দেওয়া হবে না কিছু বিষয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তা নয়, অবারিত দ্বার, সবাই আসতে পারে, জ্ঞান চর্চা হতে পারে। আমি আগেও আপনাদের বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র বা ওল্ডেস্ট ডেমোক্রেসি সবচেয়ে সৌন্দর্য হচ্ছে আপনি আপনার চিন্তা ভাবনা, আপনি আপনার পড়াশোনা, আপনি আপনার গবেষণা, আপনি যে বিষয়ে বিশেষজ্ঞ সেই বিষয়ে আপনি মুক্ত কণ্ঠে বলতে পারেন, লিখতে পারেন। আর সেই জন্যই নোয়াম চমস্কির মতো বিশ্ববরেণ্য বিদ্বজন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে
বা বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে এত জনপ্রিয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে সে ডেমোক্র্যাটস আসুক বা রিপাবলিকানরা আসুক, কেউ গণতন্ত্রে হস্তক্ষেপ করতে পারে না। যারা যারা কোনো সময় গণতন্ত্রে হস্তক্ষেপ করতে গেছে, একটা সময়ের পর তাদের হাত পুড়েছে। তার কারণ গণতন্ত্র অবিনশ্বর কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা, উচ্চশিক্ষা এবং সেখানে বৈজ্ঞানিক কাজকর্ম করার একটা পরিবেশগত সুবিধা আছে। দ্বিতীয়, মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা সবাই জানেন বিশ্বযুদ্ধের পর যে দেশ সবচেয়ে বেশি ধনী হয়েছে, যে দেশ সবচেয়ে বেশি ক্ষমতাশালী হয়েছে, তার নাম মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রে গোটা পৃথিবীর মেধা গিয়ে হাজির হয়েছে। সুতরাং সেখানে বহু জানলা একসঙ্গে খোলা আছে এবং জ্ঞানের ক্ষেত্রে বুঝতে পাচ্ছেন তো, এক একটা জানলা খোলা মানে এক একটা দিক, বিভিন্ন দৃষ্টিকোণ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন তত্ত্ব, বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব, বিভিন্ন নান্দনিক তত্ত্ব, সমস্ত কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে একটা মহাসমুদ্রের সৃষ্টি করেছে। এই সমুদ্রের নাম মার্কিন যুক্তরাষ্ট্রের জ্ঞানের সমুদ্র। এবং সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র যে জ্ঞানের বিরাট মহাসমুদ্র স্থাপন করেছে, সেই সমুদ্র গোটা পৃথিবীর মানব সভ্যতা। সুতরাং মানব সভ্যতায় বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে কতগুলো ক্ষেত্রে তো বলাই যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে জ্ঞান চর্চায় বা তাত্ত্বিকভাবে এগিয়ে গিয়েছে, গোটা পৃথিবী থেকে অনেকটা এগিয়ে রয়েছে। সুতরাং আমরা কি চাইব? একজন মেধাবী কি চাইবে? ধরুন একজন গণিতবিদ, তিনি একটি গ্রামে অসাধারণ গণিত চর্চা করেন, কিন্তু যখন তিনি অন্যান্য গণিতবিদদের সঙ্গে দেখা হয়, অন্যান্য থিওরিগুলো সম্পর্কে তিনি জানেন, তারও তো প্রসারিত হয়। কি প্রসারিত হয়? জ্ঞান প্রসারিত হয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে সৌন্দর্য বা সবচেয়ে ভালো দিক হচ্ছে সেখানে জ্ঞানে কোনো কার্পণ্যতা নেই। সে প্রাচীন ভারতে একটা কথা ছিল না, যে জ্ঞান হচ্ছে এমন, আপনি যত বেরোবেন তত আপনি আরও পাবেন। সুতরাং সেখানে কোনো কার্পণ্যতা নেই, সেখানে কোনো সীমানার ভাগ নেই। সেখানে কেউ বলবে না যে অমুক দেশকে আমি প্রযুক্তি দেব না। এবং সত্যি কথা বলতে গেলে জ্ঞানের ক্ষেত্রে তো কোনো সীমানা নেই। ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি আমরা জানি গ্রিকরা আবিষ্কার করেছিলেন। শূন্যের ব্যবহার এবং তার সঙ্গে সঙ্গে দশমিকের ব্যবহার, এই নিয়ে অনেক তত্ত্ব এই আমাদের দেশের মুনি ঋষিরা করেছিলেন। আমি জানি অনেকে বলবে না, দশমিক বা শূন্য আরবে হয়েছে। আরবেও হয়েছে। এই যে আলজেব্রা কথাটা বলি, আসলে কারা তৈরি করেছিলেন? আরবের পণ্ডিতরা তৈরি করেছিলেন। সুতরাং কোনটা আরবের, কোনটা ভারতীয় মুনি ঋষিদের, কোনটা গ্রিকরা তৈরি করেছেন, এটা বড় কথা নয়। আমরা মানব সভ্যতা জ্ঞানের ঐতিহ্যের উত্তরাধিকার। এক কথায় মানব সভ্যতার জ্ঞান সাগরের ঐতিহ্যের উত্তরাধিকার আমরা, অর্থাৎ আমরা সবাই। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এর ফলে কি হলো জানেন তো? হায়ার স্টাডিজ, অর্থাৎ যারা উচ্চতর গবেষণার জন্য, উচ্চতর পাঠের জন্য যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে, তাদের মধ্যে অনেকে যেতে পারবে না। আমার তো খুব বিস্ময় লাগছে, এ কি মার্কিন যুক্তরাষ্ট্র? যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ফেলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোড স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ আছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র যে জ্ঞান চর্চার ক্ষেত্রে গোটা পৃথিবীকে, গোটা দুনিয়াকে, এমনকি পিছিয়ে পড়া দেশগুলোকে এগিয়ে নিয়ে আসার জন্য এত বড় বড় কথা বলে, যে মার্কিন যুক্তরাষ্ট্রে স্ট্যাচু অফ লিবার্টি আছে, যেখানে জ্ঞানের মশালকে সবার আগে জ্বালানো হয়, সেই দেশ বলছে যে উচ্চতর পাঠের জন্য ভারতীয় মেধাবী ছাত্রছাত্রী তারা যদি যেতে চায়, তাদের এই টাকা দিতে হবে। অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্পের এই ব্যবহার আসলে খাঁটি মার্কিনোচিত নয়। অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গোটা পৃথিবীতে বিশ্বযুদ্ধের পর এবং কোল্ড ওয়ারের পর যে জায়গায় তারা পৌঁছেছিল, যে চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল, অনেকে বলছেন এই ধরনের নীতির ফলে সেই জায়গাটাই তারা ঠিক রাখতে পারছেন না। আবার একদল বলছেন এর জন্য গোটা মার্কিন যুক্তরাষ্ট্রকে কাঠগোড়ায় দাঁড় করানোর কোনো দরকার নেই, তার কারণ ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনা। সত্যি কি তাই? জানি না, কিন্তু একটা জরুরি জিনিস জেনে নেওয়া উচিত। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইউএস ওয়ার্ক ভিসাস ফর ইন্ডিয়ান? এইটা যদি আপনারা জানেন তাহলে খুব পরিষ্কার আপনারা বুঝতে পারবেন কত ধরনের ওয়ার্ক ভিসা হয়। H1 visa, person is
স্পেশালিটি অকুপেশন। অর্থাৎ H1B ভিসা যে কথা বলছিলাম, তাদের বিশেষ কোনো দক্ষতা আছে, সেটা কম্পিউটারের ক্ষেত্রে হতে পারে, সেটা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হতে পারে, সেটা আবার কোনো বায়োলজিক্যাল বা জুলজিক্যাল বা বটানিক্যাল বা অ্যানথ্রোপোলজিক্যাল বা সোশিওলজিক্যাল, যে কোনো বিষয় তাদের বিশেষ জ্ঞান আছে এবং সেই জন্যে যাদের বিশেষ পেশায় বিশেষ জ্ঞানের অধিকারী, তাদের জন্য H1B ভিসা। Applicants hoping to secure an H1B visa to work in the United States must meet specific educational and professional criteria. যারা এই ভিসা পান তাদের মেধা এবং তাদের শংসাপত্র, অর্থাৎ তাদের শিক্ষাগত শংসাপত্র, তাদের যোগ্যতা এবং পেশাদারি দক্ষতা, তার পরীক্ষা দিয়েই কিন্তু তাদের যেতে হয়। অর্থাৎ তাদের কাছে সেই রকম স্বীকৃত, মার্কিন যুক্তরাষ্ট্রে স্বীকৃত সেই রকম প্রতিষ্ঠানের শংসাপত্র, অভিজ্ঞতাপত্র এবং তার সঙ্গে সঙ্গে তার কাজ করার ক্ষমতা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু হোল্ড অ্যাট লিস্ট ব্যাচেলার্স ডিগ্রি অর পজেস ইকুইভ্যালেন্ট experience in specialized field related to the job they are pursuing. The H1B visa is designed for US immigration law defines as specialty occupations. এখন আপনাদের একটা কথা বলে রাখি যে সর্বন্যূনতম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। কিন্তু এই ব্যাচেলার ডিগ্রি মানে কি যে কোনো ব্যাচেলার ডিগ্রি? খাতায় কলমে তাই হলেও প্রকৃত অর্থে সেটা বিটেক হতে পারে, সেটা এমন কিছু হতে পারে, MBBS হতে পারে। অর্থাৎ সাধারণত পেশাদারি ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রির কথা বলা হচ্ছে। এবং এই ব্যাচেলার ডিগ্রিটাই সব নয়। তিনি কি করতে পারে, সেখানে গিয়ে তার সত্যি মেধা বিকশিত হবে, তা কি সত্যি আমাদের কি আরও ঐতিহ্যবান করে তুলবে, তার একটা পরিষ্কার ধারণা না হলে সেই প্রার্থীকে ঢুকতে দেওয়া হয় না। অথবা এমন কিছু জায়গায় ঢুকতে দেওয়া হয় যেখানে কোনো প্রজেক্টে সে বিশেষ জ্ঞানের বা বিশেষ দক্ষতা, যাকে স্কিল বলা হয়, সেই স্কিলড যদি মানুষ হন বা ব্যক্তি, মহিলা, পুরুষ যাই হোক না কেন হন, তিনি সেখানে কাজ করতে পারবেন। এবং এটা US ইমিগ্রেশন ল, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন যে আইন রয়েছে সেই আইন মোতাবেক কিন্তু এই স্পেশালিটি অকুপেশনসের, অর্থাৎ বিশেষ জায়গায় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার লোক নেই, কিন্তু এই বিশেষ কাজটা করার জন্য সেই ভারতীয় পেশাগত তার অভিজ্ঞতার জন্য, তার দক্ষতার জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। With the roles that typically demand highly specialized knowledge and expertise, such occupations mostly include IT professionals, but the scope also extends to fashion models, physicians, definition of done, যাকে DOD বলা হয়, প্রজেক্ট পার্টিসিপেন্টস। দেখুন, এই যে স্পেশালিটি অকুপেশনস, একটা সময় শুনলেন যে ভারতীয়, বিশেষ করে পশ্চিমবাংলার অনেকে জার্মানিতে যেতেন, ওয়েস্ট জার্মানিতে যেতেন বিশ্বযুদ্ধের পরপর। তার কারণে ইউরোপে সেই সময় এমন অবস্থা পুরুষশূন্য হয়ে পড়েছিল। সেইখানে বিভিন্ন সময় প্রযুক্তিবিদ যারা, দেখবেন আমাদের পশ্চিমবাংলার প্রচুর ইঞ্জিনিয়ার বা আপনাদের বাড়িরও অনেকে চেনাশোনা আছেন যারা সেই সময় ইউরোপে কাজ করছেন, জার্মানিতে কাজ করছেন বা বিভিন্ন দেশে কাজ করছেন। সেই সময় ইঞ্জিনিয়ারের দরকার ছিল, তার কারণ বিশ্বযুদ্ধ হওয়ার পর ভেঙে গিয়েছিল ব্রিজ, রাস্তাঘাট সব তৈরি করতে হবে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ারের দরকার ছিল। এমনকি সেই সময় যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারাও চলে গেছিলেন ইউরোপের বিভিন্ন জায়গায়। কেন? তার কারণ সে সময় দরকার ছিল। অর্থাৎ বিভিন্ন দেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও স্পেশালিটি অকুপেশনস, অর্থাৎ যেখানে যেখানে বিশেষভাবে কাজ করার বিশেষ পেশাগত দক্ষতা আছে তাদের দরকার হয়। এরকম দরকার হয় আইটিতে, আমরা জানি আইটিতে খুব বিরাট অংশে দরকার, ফ্যাশন মডেলসেও দরকার, ফিজিশিয়ানস অর্থাৎ ডাক্তার হিসেবেও দরকার হয়। ডেফিনেশন অফ ডান প্রজেক্ট পার্টিসিপেন্ট, অর্থাৎ এমন সব প্রজেক্ট যেই প্রজেক্টটা ডিফাইন হয়ে গেছে, অর্থাৎ সংজ্ঞায়িত হয়ে গেছে, কিন্তু সেই প্রজেক্টটা সম্পূর্ণ করার জন্য যেখানে যেখানে গ্যাপ অর্থাৎ শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থান পূরণের জন্য বিশেষ ক্ষমতা বা দক্ষতার অধিকারীদের নিয়ে যাওয়া হয় সেই প্রজেক্টটা সম্পূর্ণ করার জন্য। এই সব ক্ষেত্রে কিন্তু H1B ভিসা খুব গুরুত্বপূর্ণ এবং ভারতীয়রা পৃথিবীর অন্যান্য দেশের থেকে এগিয়ে রয়েছে মেধাগত কারণে। এখন প্রশ্ন হচ্ছে, হাউ ট্রাম্পস 1 লাখ US ডলার H1B visa fee could impact US economy more than India. NDTV World লিখছে এবং তাদের বক্তব্য হচ্ছে, ইকোনমিস্টস বিলিভ দ্যাট ট্রাম্পস মুভ কুড হার্ট US economic growth more than it would impact the immigrants. অর্থাৎ
ইমিগ্রেন্ট যারা, অর্থাৎ যারা সেখানে পৌঁছাচ্ছেন, যারা সেখানে থাকছেন, H1 ভিসাতে কাজ করছেন, তাদের যত না ক্ষতি করবে তার থেকেও বেশি ইকোনমিস্টরা মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিক গ্রোথ, অর্থাৎ তাদের অর্থনৈতিক যে গ্রোথ হচ্ছে, যে এগিয়ে যাওয়া, বৃদ্ধি হচ্ছে, সেটাকে রোধ করবে। অর্থাৎ আখেরে ক্ষতি হবে ডোনাল্ড ট্রাম্পের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির। Experts said that India could feel initial shock, but the ripple effects could run deeper in the US. United States of America, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে, হ্যাঁ, প্রথম ক্ষতিটা, প্রথম শক, বিদ্যুৎ খেয়ে শক হয় না, সেই শকটা আমাদের লেগেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেকে বলছেন এর থেকেও বেশি গভীরে ক্ষতি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। কেন বলছেন একটু দেখে নিই। Quoting IT industry body NASSCOM and BBC reported the visa fees hike could disrupt business continuity for certain onshore projects in United States. দেখুন, NASSCOM তো আপনারা জানেন গোটা পৃথিবী জুড়ে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে NASSCOM-এর অবদান আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং BBC সংবাদ সংস্থা। তাদের রিপোর্ট অনুযায়ী এইটা কি হবে, যে বিভিন্ন জায়গায় যে কাজ চলছে সেই কাজ ব্যাহত হবে এবং তাতে ক্ষতি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোরই ক্ষতি সবচেয়ে বেশি হবে। তার কারণ এই নীতির ফলে, এই নয়া নীতির ফলে, আপনারা সবাই জানেন যে H1B ভিসা, এই ভিসা যেহেতু $1,00,000 মার্কিন ডলার বাড়িয়ে দেওয়া হলো, তাতে কন্টিনিউটি, অর্থাৎ ক্রমাগত কাজ করে যাওয়া, কাজের তো একটা পেস থাকে, একটা গতি থাকে, সেই গতি ছন্দপতন হবে। Per the report, clients may push for reprising or delay projects until legal uncertainties are cleared, while the companies may rethink staffing models, shifting work offshore, reducing onshore roles, and becoming far more selective in sponsorship decision. অর্থাৎ কি হচ্ছে, এই নীতির ফলে যেভাবে তারা কাজ করছিলেন বুঝতেই পাচ্ছেন, অফশোর অ্যান্ড অনশোর, অর্থাৎ যে কাজটা তারা করাচ্ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসে বাইরের দক্ষ শ্রমিক, দক্ষ বলা যেতে পারে পেশাদারদের নিয়ে করাচ্ছিলেন, সেটা ব্যাহত হবে। এই ব্যাহত হলে কি হবে, কাজের গতি থেমে যাবে এবং ব্যবসার ক্ষেত্রে মন্দা হবে এবং আখেরে ক্ষতি হবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। Indian outsourcing firms like TCS and Infosys seems to be prepared for such scenario by building local workforces and shifting delivery offshore. Indian firms are also likely to pass on the increased visa cost to US client, says Aditya Narayan Mishra of CIEL HR, a leading staffing firm. এটি বিখ্যাত স্টাফিং, অর্থাৎ যারা কাজ দেয় বাইরে, তাদের যিনি HR, তিনি বলছেন এতে আখেরে ক্ষতি হবে। তার কারণ এই যে বিরাট অঙ্কের যে একটা ফিস দিতে হবে এই ভিসার জন্য, এই ফিসটা আসলে কার ওপর যাবে, সেই কোম্পানিও বহন করবে না, যারা সেই কোম্পানিকে কাজ দিচ্ছে সেখানে জুড়ে যাবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে চড়া দরে কাজ করতে হবে, তাতে তাদের ক্লায়েন্ট কমে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেই ক্লায়েন্ট তো আর বসে থাকবে না, সে অন্য কোনো দেশের, অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো জায়গায় কোনো কোম্পানিকে দিয়ে করিয়ে নেবে, যেখানে ভারতীয়দের ওপর এই বাধা নিষেধ তৈরি করা হয়নি। দেখুন, আসলে তো নিষেধাজ্ঞা নয়, আসলে তো বাধা নিষেধ নয়, কিন্তু হ্যাঁ, পরোক্ষভাবে তো এইভাবে ফিস বাড়িয়ে দেওয়া মানে কি, কোথাও তো একটা বাধা তৈরি করা, বাধা সৃষ্টি করা। How Trump's move will impact the US economy. However, the economists believe that Trump's move could hurt US economic growth more than it would impact the immigrants. যে কথা আগেই বললাম আপনাদের, যে আসলে কিন্তু অর্থনীতিবিদরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেশি ক্ষতি হবে, তার অর্থনীতির বেশি ক্ষতি হবে এই সমস্ত ইমিগ্রেন্টদের থেকে, অর্থাৎ যারা এই ভিসা নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের থেকে বেশি। Experts pointed out that America tech firms rely heavily on H1B and similar visa to hire engineers, scientists and coders from overseas, particularly India. যে কথা আপনাদের বলছিলাম, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোম্পানিগুলো, বহুজাতিক সংস্থাগুলো, তারা কি করে, তারা মূলত ভারতীয়দের কাছ থেকে তারা সায়েন্টিস্ট, কোডার, আপনাকে বলছিলাম আগেই, বিভিন্ন কোড তৈরি করা কম্পিউটারের, বা ধরুন ইঞ্জিনিয়ার, প্রাযুক্তিক, এদের নেয় ভারতবর্ষ থেকে, সুতরাং তারা ক্ষতির মুখে পড়বেন।
By making the visa expensive, the Trump administration is making difficult for companies to attract foreign talent, said Akash Bakistan, the economist at the investment bank, while talking to the গার্ডিয়ানে তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আখেরে মানে সমস্ত অর্থনীতিবিদ শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ নয় বা শুধু ভারত নয়, সবাই বলছেন এতে কিন্তু কাজের পেস পড়ে যাবে, আখেরে ক্ষতি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার। এখন প্রশ্ন হচ্ছে যে came out of the blue, JP Morgan CEO on Trump's H-1B visa fee rule plans to engage the stakeholders. JP Morgan CEO said visas matter because we move people around globally, experts who get promoted to new jobs in different markets. দেখুন ইনি হচ্ছেন জামি ডায়মন্ড, অত্যন্ত বিচক্ষণ একজন সিইও, গোটা পৃথিবী তাকে চেনেন এবং তিনি কিন্তু গ্রিক বংশোদ্ভূত। তিনি কি বলছেন? জামি ডায়মন্ড, দ্য সিইও অফ আমেরিকান মাল্টিন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন জেপি মর্গ্যানের নাম আপনারা শুনে থাকবেন, গোটা পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিনান্স কর্পোরেশন, said Donald Trump's $1 lakh US H-1B visa fee move came out of the blue, adding that company will engaging with stakeholders and policymakers over the rule. Companies like Microsoft, Amazon, JP Morgan and Meta want the visa holders to stay in the United States for return before the September 21 deadline, as $1 lakh United States dollar, তার মানে US dollar H-1B visa rules sparked anxiety and its exemptions remain unclear. দেখুন খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বিভিন্ন কোম্পানি মাইক্রোসফট, অ্যামাজন, জেপি মর্গান, মেটা এরা বলে দিয়েছেন যে সবাইকে সাবধান থাকতে, তার কারণ আপনারা জানেন 21শে সেপ্টেম্বর ডেডলাইন ছিল, অর্থাৎ কেউ নতুন যারা বাইরে গিয়েছিল তাদের ফিরে আসতে বলা হয়েছিল, যারা ভেবেছিল দেশে ফিরবে তাদের বলছে না তোমরা ফিরো না, তার কারণ এই নিয়ে নিশ্চয়তা নেই কি হতে পারে, অর্থাৎ একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইট কেম আউট অফ দ্য ব্লু, উই উইল এঙ্গেজিং উইথ দ্য স্টেক হোল্ডার্স অ্যান্ড পলিসি মেকার্স ফর আস ভিসা ম্যাটার বিকজ উই মুভ পিপল অ্যারাউন্ড গ্লোবালি, এক্সপার্টস হু গেট প্রমোটেড to new jobs in different markets. Times of India newspaper quoted CEO Jami Diamond as says, the challenge is that US still needs to remain an attractive destination. My grandparents were Greek immigrants who never finished high school. America is an immigrant nation. That's the part of its core strength, Diamond added. দেখুন এটা তো ঠিক কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইতিহাস আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে গোটা পৃথিবী থেকে শরণার্থীরা, উদ্বাস্তুরা, যারা অভিবাসন অর্থাৎ যারা বিভিন্নভাবে এসছেন তারাই সেখানে রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র উদার, সেখানে গায়ের চামড়ার রং, সেখানে ধর্ম, সেখানে কোনো রকম জাতিভেদ এগুলো নিয়ে কথা হয় না, এসব সংকীর্ণতার ঊর্ধ্বে, এমনটাই তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ভাবা হয়। আমেরিকানস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র দে হ্যাভ আ গ্রেট আমেরিকান ড্রিম, এবং এই আমেরিকান ড্রিম কোনো একটি বিশেষ ধর্ম, বিশেষ বর্ণের, বিশেষ কোনো সম্প্রদায়ের নয়, সবার। সেইখানে দাঁড়িয়ে তিনি খুব সুন্দরভাবে বলেছেন, আমার মানে এটা বলেছেন ডায়মন্ড বলছেন, অর্থাৎ জামি ডায়মন্ড সিইও অফ আমেরিকান মাল্টিন্যাশনাল কর্পোরেশন জেপি মর্গানের, তিনি বলছেন আমার তো পিতামহ এবং আমার মাতামহ তারা তো গ্রিক, তারা তো হাই স্কুল কমপ্লিট করেনি, তারা এসছেন, আমরা বড় হয়েছি, এটাই তো মার্কিন যুক্তরাষ্ট্র। কোথাও যেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা মূল যে সুর, সেই সুরটাই হারিয়ে পড়ছে, এটা অনেকেই বলছেন, এবং এটার অন্তরায় শুধুমাত্র বহুজাতিক সংস্থা বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো নয়, কোথাও বিশ্ব সংস্কৃতিতে একটা গভীর ক্ষত সৃষ্টি করছে। শশী থারুর ফায়ার্স ব্যাক অ্যাট ট্রাম্প, এইড পিটার নাভারো's India rants, no need for that language. Peter Navarro, White House trade advisor, has made wild remarks on India recently, calling the country Maharaja of tariffs. দেখুন এই যে আপনারা জানেন যে রুশ দেশ, চীন, ভারত একটা বৈদেশিক এমন একটা ত্রিভুজ তৈরি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, কূটনীতিতে, কোথাও বোধহয় চাপ, হোয়াইট হাউসের অসুবিধা হচ্ছে এই চাপে, এবং সেই জন্য এই ধরনের রিমার্ক করেছেন, এবং শশী থারুর একেবারে সপাটে এর বিরুদ্ধে জবাব দিয়ে দিয়েছেন।
আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, মার্কিন যুক্তরাষ্ট্রে যা চলছে, যেভাবে ভারতবর্ষের ওপর ট্রেড ট্যারিফ চাপিয়ে দেওয়া হলো, তাতে কিন্তু সাপে বর হলো। আমাদের ক্ষেত্রে আমরা আরও বেশি আত্মনির্ভর হয়ে পড়ব বলে অনেকের মত। আবার অনেকেই বলছেন এটাও একটা সাপে বর হবে। তার কারণ শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ফ্রান্স থেকে, জার্মানি থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গায় খুব বড় বড় কাজ হচ্ছে। আমরা সেদিকে এবার তাকাবো, আমাদের মেধাবীরা সেদিকে তাকাবেন, তারা গোটা পৃথিবী জুড়ে কাজ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রেই যেতে হবে যে এমন নয়। তবে হ্যাঁ, এই এপিসোডটা সযত্নে রেখে দেবেন, তার কারণ সেদিন আর বেশি দূরে নেই ট্রাম্প চাপে পড়ে বাধ্য হবেন ভিসা ফিস কমাতে। কারণ প্রশ্নটা হচ্ছে ভবিষ্যতের, প্রশ্নটা হচ্ছে মেধার, প্রশ্নটা হচ্ছে জ্ঞানের, আর প্রশ্নটা হচ্ছে মানব জাতির। রাজনৈতিক এবং কূটনৈতিক সংকীর্ণ মন দিয়ে জ্ঞান, বিজ্ঞান, নন্দনতত্ত্ব এত সহজে শাসন করা যায় না। সুতরাং সেদিন আর বেশি দিন বাকি নেই যে প্রত্যাহার হবে, কম হবে ভিসা। আর যতদিন না হচ্ছে আমরা ঠিক বিকল্প খুঁজে নেব। আমরা ভারতীয়, গর্বিত ভারতীয়, আমরা ঠিক খুঁজে নেব। আমরা মধ্যবিত্ত, আমরা সংগ্রাম করে এই দুনিয়াতে বাঁচতে জানি, মেধাকে আশ্রয় করে। জ্ঞানের প্রচলিত শিখা জ্বলবেই। কোনো দেশের কোনো কূটনৈতিক নীতি পারবে না সে পথ বন্ধ করতে। আপনার মত কি? অবশ্যই লিখে জানাবেন।